হত্যাচেষ্টা মামলা নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে প্রেরণ। সিএমএম আদালতে অসমাপ্ত জামিন শুনানি বৃহস্পতিবার। ফসলবিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায়। এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, উনি দেশেই ছিলেন না। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি তারেক রহমানের। লন্ডনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছোট ভাই কোকোকে স্মরণ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মিরপুরের ভাসান থেকে ভয়াবহ আগুনে পড়ল বস্তির ৩ শতাধিক ঘরবাড়ি। ২ ঘন্টার চেষ্টায় নির্বাপন। খোলা আকাশের নিচে শত শত পরিবার। আমাদের দোতলা ছিল, দোতলাও সব পুড়ে গেছে, আর আমাদের কিছুই নেই, আমরা একদম অসহায় হয়ে গেছি। আমি এনতে একটা জিনিস বার করে যাইতে যাইতে দেই একেবারে সব শেষ। টিভি পিড়ি যা আছে সব শেষ, খালি জানটা লয়ে বাড়িছে। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে সিএমএম আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের আদালত এ আদেশ দেন। আজ জামিন শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার সকাল ৯টায়। তাকে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘণ্টাখানেক পর তাকে তোলা হয় এজলাসে। অন্যদিকে রিমান্ড আবেদন না করলেও মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই চিত্রনায়িকাকে কারাগারে রাখার আবেদন করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী। দুপক্ষের কথা শুনে বিচারক নুসরাত ফারিয়ার জামিন আবেদন নাকচ করে দেন। এর আগে গতকাল সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য বিকালে নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় ২০৭ নম্বর ব্যক্তি হিসেবে তার নাম রয়েছে। সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন। আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত ৩-৪ বার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য, শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন। তার কিন্তু পালানোর কোনো ইন্টেনশন বা মোডাস অপারেন্ডি নেই। তার বিষয়ে আরও কাগজপত্র সহ আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী ২২ তারিখ ৫ নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। এ বিষয়ে সবশেষ আপডেট জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নুসরাত ফারিয়ার জামিন শুনানি আজ কেন শেষ হলো না, আর কোনো নতুন তারিখ কি দেওয়া হয়েছে কিনা, আর জানতে চাই আইনজীবীরা এই ব্যাপারে সবশেষ কি তথ্য দিয়েছে জানাবেন। সোহার, নুসরাত ফারিয়ার জামিন শুনানি আংশিক হয়েছে আজ এবং পূর্ণাঙ্গ শুনানির জন্য আগামী বৃহস্পতিবার নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। এবং আদালত বলেছেন, আমরা শুনানির সময় যেটি শুনেছি যে তদন্ত কর্মকর্তাকে এই মামলার আরও তথ্যপাত্য এবং যে সকল প্রমাণাদি রয়েছে সব কিছু উপস্থাপন করতে বলা হয়েছে কোর্টে। তদন্তের একটি অগ্রগতি, একটি প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং সেই প্রতিবেদন অনুযায়ী সকল কাগজপত্র যাচাই বাছাই করে আগামী বৃহস্পতিবার যে পূর্ণাঙ্গ শুনানি হবে সেই পূর্ণাঙ্গ শুনানিতে একটি আদেশ নিশ্চয়ই আদালত দেবেন। তবে আজকে যে আংশিক শুনানি হচ্ছে সেই শুনানিতে আদালত, সিএমএম আদালত আজকে নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং আইনজীবীরা সেখানে বলেছেন যে নুসরাত ফারিয়া এই শেখ হাসিনার সময়কার ফ্যাসিবাদের দোসর ছিল, অর্থের যোগানদাতা ছিল এবং শেখ হাসিনা সহ এই যে আওয়ামী লীগ যারা রয়েছে তাদেরকে নানানভাবে সহযোগিতা তারা করে এসেছে এবং ফ্যাসিবাদকে দীর্ঘমেয়াদী করার পেছনে তাদের হাত রয়েছে এবং তারা অন্যতম সহযোগী, অর্থের যোগানদাতা। এটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কিন্তু আদালতকে বলেছেন এবং এর পরিপ্রেক্ষিতে আসামি পক্ষের যারা আইনজীবী ছিলেন তারাও কিন্তু জামিনের আবেদন করেছিল এবং তাদের জামিনের আবেদনের উপরও আংশিক শুনানি হয়েছে এবং আসামি পক্ষের আইনজীবীরা বলছেন যে নুসরাত ফারিয়া পালিয়ে যেতে চাননি। তিনি শেখ হাসিনা সরকার পতনের পরও বেশ কয়েকবার বিদেশে গেছেন এবং বিদেশে গিয়ে তিনি আবার দেশে ফিরে এসেছেন। তার মানে তার পালিয়ে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না। আর জুলাই আগস্টের আন্দোলনের সময় শেখ হাসিনার ছাত্রদের পক্ষে তার অবস্থান ছিল, সেটিও কিন্তু আইনজীবীরা বলেছেন। তবে একটু জানাতে চাই যে আদালত যেহেতু কারাগারে
কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এই মুহূর্তে নুসরাতকে আমরা যেমনটি দেখেছি যে এজলাস থেকে নামিয়ে তাকে এই যে সিএমএম আদালতের যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে হয়তো কাশিমপুর যে মহিলা কারাগার রয়েছে সেখানে হয়তো নেওয়া হবে। এখন পর্যন্ত তিনি এই আদালতের যে হাজতখানা সেই হাজতখানাতে রয়েছেন। একটু জানাতে চাই যে গতকাল তাকে কিন্তু ভাটারা থানার একটি হত্যা চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর বাইরেও একটু জানাতে চাই যে নুসরাত ফারিয়া ছাড়াও এই জুলাই আগস্টের গণহত্যা মামলায় দীপুমণি, কামরুল ইসলাম, সালমানির রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তাদেরকেও আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আবার কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে স্থানীয় সময় রোববার রাতে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই দাবি জানান তিনি। বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, এর জন্য গত 15 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। তাই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দলটি এমন একটি সরকার গঠন করবে যারা মানুষের কল্যাণে কাজ করবে। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্কুলের সিলেবাস ঢেলে সাজানো, স্কুল হান্টের মাধ্যমে খেলোয়াড় তৈরি এবং ঢাকায় 2টি ওয়ার্ড মিলে একটি মাঠ করা হবে। এ সময় তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নানা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। দেশের ক্রীড়াঙ্গনে প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরেন তারেক রহমান। কোকোর বড় ভাই হিসেবে নিজেকে গর্বিত বলে মনে করেন তিনি। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আগামী দিনে বিএনপি সরকার গঠন করতে পারলে, ধরেন আমরা যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছি, ডিসেম্বরে যদি নির্বাচন ইনশাআল্লাহ হয়, এই সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট নির্বাচন দিলে পরে অথবা যেই টাইমই তারা বলছে, যদিও আমরা চাইছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে। রাজধানীর মিরপুরে আগুনে পুড়ল ভাসানটেক বস্তি। ভাসানটেকের পশ্চিম গোদারহাট নতুন বস্তিতে লাগা আগুনে 3 শতাধিক বাড়ি পুড়ে ছাই। আগুনে হতাহতের খবর নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। সব হারিয়ে খোলা আকাশের নিচে শত শত পরিবার। আগুনের সময় বস্তিতে লুটপাটের অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। রোববার সন্ধ্যা 7টার দিকে আগুন লাগে ভাসানটেকের পশ্চিম গোদারঘাট নতুন বস্তিতে। 2.5 ঘন্টার আগুনে বস্তির অর্ধেক কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমার কি সর্বনাশ হইল রে। আধ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। 7টি ইউনিটের চেষ্টায় আগুন নির্বাপনের সময় লাগে প্রায় 2 ঘন্টা। প্রত্যক্ষদর্শীরা জানায়, অল্প সময়ের মধ্যে পুরো বস্তিতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুনে 3 শতাধিক ঘর পড়েছে। অনেকেই হারিয়েছেন শেষ সম্বলটুকু। এই 3 মাস হয়েছে কেবল উঠাইছি, কিস্তিতে উঠাই গর্তে উঠাইছি। খালি মেয়ে জামাই আসিল, মাইয়া আসিল, অফিসে হারা বাসায় ছিল না, ঘরের কোনো কিছুই বার করতে পারি নাই। চাল টাল দান যা দান সার বাদ দিয়ে সব যা আছে ঘরের জিনিস, টিভি পিরি যা আছে সব শেষ, খালি জানটা লয়ে বাড়িছে বলাচ্ছি। আমি লাস্টে গাড়ি থেকে এসে দেখি আমাদের ঘর বসা পুড়ে গেছে, আমি কিচ্ছু বাড়ি করতে পারি না, আমাদের সব পানিতে ডুবে গেছে চললা। অভিযোগ করেন, লেলিহান শিখায় যখন ঘরবাড়ি পুড়ছিল তখন লুটপাট চালায় দুর্বৃত্তরা। এখন আমার ছোট ভাই গাড়ি পাইতেছে না, গ্যারেজ এইখানে ওর গ্যারেজে রাখছে, গ্যারেজ ভাঙা গাড়ি নিয়ে গেছে। এরকম লুটপাট, এখানে কিছু মানুষ আসছে আগুন নিভাইতে, কিছু মানুষ আসছে লুটপাট করতে। টাকাটা যখন ব্যাগের থেকে আনতাম কিছু টাকা দিও নাই, 5,000 টাকা ছিল আমার ব্যাগের ভিতরে নাই। আমার ঘরে ভাই আমি কিচ্ছু নিতেই না, আমার এই যে কানে দুলি আছে আর গলারটা নাই, আবার ঘরে যে যাবতীয় জিনিস ছিল ড্রেসিং টেবিল, লটক, খাট, মানে সব হারানো মানুষের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। ঘুরে দাঁড়াতে সরকারের সহায়তা চেয়েছেন তারা। মাথা গুজার ঠাঁই কিভাবে করব, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যদি আমাদের সরকার আমাদের পাশে দাঁড়ায়, হয়তো আমরা একটু সহযোগিতা যদি সরকার করে, তাইলে হয়তো আমরা মাথা গুজার ঠাঁই করতে পারবো। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কয়েক জেলার উপর দিয়ে কালবৈশাখী বয়ে গেছে। জামালপুরে ঝড়ের তাণ্ডবের পর বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। রোববার রাত থেকে জেলা শহর সহ 6 উপজেলার বৃষ্টি হয়। শনিবার ঝড়ের তাণ্ডবের পর ফের এমন বৃষ্টিতে দুর্ভোগের সাধারণ মানুষ। চরম বিপাকে পড়েছেন ঘর ভেঙে যাওয়া চরাঞ্চলের মানুষ। খোলা আকাশের নিচে দিন কাটছে তাদের। আতঙ্কের মধ্যে রয়েছেন শিশু ও বৃদ্ধরা। এদিকে টানা বর্ষণে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে কৃষি কর্মকর্তারা।
শেরপুরে ঝিনাইগাতি থেকে উজানের ঢলের পানি নেমে গেলেও টানা বৃষ্টিতে বেড়েছে সোমেশ্বরী সহ অন্যান্য নদ নদীর পানি। সকাল থেকে শেরপুরে মুষলধারে বর্ষণ হচ্ছে। বৃষ্টি এভাবে ঝরতে থাকলে আবার প্লাবনের শঙ্কা রয়েছে। এর আগে গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটির বাঁধ। সোমেশ্বরের পানিতে তলিয়ে যায় অর্ধ শতাধিক বাড়িঘরের দোকানপাট। পানির তোড়ে ক্ষতি হয়েছে নদী তীরবর্তী সড়কের। ভাঙা বাঁধ ও সড়ক মেরামতের কাজ শুরু হলেও বৃষ্টির কারণে তা খুব একটা আগাচ্ছে না। তবে কৃষি অফিস বলছে আগাম সতর্কতার কারণে কৃষকরা এরই মধ্যে 95% বোরো ধান ঘরে তুলে ফেলেছে, তাই এড়ানো গেছে ব্যাপক ক্ষয়ক্ষতি। পানি দ্রুত কমে যাওয়ায় বাকি ধানের ক্ষতি হওয়ার শঙ্কা কম। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার আওয়ামী লীগের 3 নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় তাদের 3 জনকে, পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর 5 দিন আগে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে রহরা থানা পুলিশ। পরে ফরেনার্স আইনে মামলা করা হয় তাদের বিরুদ্ধে। গ্রেফতারকৃতদের মধ্যে মজনু গাজী ও কামাল শেখ খুলনার বাসিন্দা। তবে গ্রেফতার মেহেদি হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি। কামাল শেখ জানান তিনি খুলনা বেতকাশী ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। বাকি দুজনও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে। পট পরিবর্তনের পর 8 আগস্ট থেকে ভারতে আত্মগোপনে ছিলেন তারা। চট্টগ্রামে এমন একাধিক চক্র সক্রিয় যাদের চোখ শুধু স্বর্ণের দিকে। তাদের কৌশলও অভিনব। কারো টার্গেট স্বর্ণ ব্যবসায়ী, আবার কেউ আত্মীয়ের ছদ্মবেশে ঢুকে পড়ে বাসা বাড়িতে। চট্টগ্রামে কয়েকটি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি অস্ত্রের মুখে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার 2 জন পুলিশকে জানিয়েছে তাদের কৌশল। গত 8 মে সকালে নিজ কর্মস্থল হাজারীগলিতে যাওয়ার পথে রেলওয়ে পাবলিক স্কুলের সামনে বাস থেকে স্বর্ণ ব্যবসায়ী অভিষেক বড়ুয়াকে টেনে নামায় 7-8 জনের একটি চক্র। অস্ত্রের মুখে 25 লাখ টাকা মূল্যের 4টি স্বর্ণের চুড়ি ও 2টি মোবাইল হাতিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার 10 দিন পর আরমান ও সাজু নামে 2 জনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে পাওয়া যায় 13 ভরি স্বর্ণ ও নগদ 3,30,000 টাকা। পুলিশ জানায় ছিনতাই করা 4টি চুড়ি গলিয়ে ফেলেছিল তারা। কে তাদেরকে তথ্য দিল, কে ফলো করছে, এগুলো আমরা জানতে পেরেছি। আসলে এদের লিডার আছে, এদের আরো বড় মাথা আছে, তো সেগুলোও আমরা তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেগুলোও জানবো এবং তাদেরকেও আমরা আইনের আওতায় আনতে পারবো। চট্টগ্রামে এমন ঘটনা ঘটছে আরও। সক্রিয় একাধিক চক্র যারা শুধু স্বর্ণ ব্যবসায়ীদেরকেই টার্গেট করে। হাজারীগলি বা অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা স্বর্ণ নিয়ে বের হলে গতিবিধি অনুসরণ করে। এরা আসলে এই সমস্ত ব্যবসায়ীদেরকে ফলো করে। হ্যাঁ, এরা তো যাদের মানে ছিনতাই বা এই ধরনের অপরাধ যারা করে তারা কিন্তু একেবারে কোনো ধরনের প্রিপারেশন ছাড়া করে এরকম কিন্তু এরা নয়। এরা কিন্তু পরিকল্পিতভাবেই করে। স্বর্ণের যেহেতু অনেক দাম বেড়েছে, তো স্বর্ণকেন্দ্রিক লোভ, লালসা বা অপরাধও বাড়াটা স্বাভাবিক। রাস্তাঘাটের পাশাপাশি বাসাবাড়ির ভেতরেও হানা দিচ্ছে স্বর্ণচোর চক্র, তবে ছদ্মবেশে। গত 15 মে হালিশহরের আমেরিকা প্রবাসীর এক বাসায় আত্মীয় পরিচয়ে ঢুকে 15 ভরি স্বর্ণ ও 5 লাখ টাকা হাতিয়ে নিয়েছে নারী প্রতারক। 2023 সালের 12 সেপ্টেম্বর সুগন্ধা আবাসিকের বাসা থেকে ঠিক একই কায়দায় 50 ভরি স্বর্ণ হারিয়েছেন এক বৃদ্ধা। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করানোর দাবিতে রাজধানীর নগর ভবনে শুরু হয়েছে তার সমর্থকদের ব্লকেট কর্মসূচি। যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। যাচ্ছি অহনের কাছে। অহন, শারীরিক অবস্থা জানতে চাই আপনার কাছে সেখানকার। আপনার প্রশ্ন আমি শুনতে পাইনি, তবে নগর ভবনের সামনে টানা 5ম দিনের মতো অবস্থান নেয় নাগরিকদের মিছিল রয়েছে। এই সড়ক ধরে কোনো যান চলাচল করছে না। আমি যদি একটু সেই দৃশ্য আপনাকে দেখাই, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এসেছেন এবং তারা নানান জায়গায় অবস্থান নিয়েছেন। নগর ভবনের একেবারে মূল গেটে অবস্থান নিয়েছেন। একই সঙ্গে আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানেও খণ্ড খণ্ডভাবে তারা অবস্থান নিয়েছেন। সেই একই দাবি এর আগেও গেল 5 দিন আগে থেকে যে দাবি তারা জানাচ্ছিলেন সেই দাবির কথাই তারা বারবার বলছিলেন। তারা বলছিলেন
ইশরাককে এই মেয়রের পূর্ণ পদে বহাল করতে হবে, একেবারেই সব দায়িত্ব তাকে দিতে হবে, সেই কথা তারা বলছেন। এবং এও বলছেন যে রায়ের মধ্য দিয়ে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, এখন শুধু শপথ পড়ানোর যে আনুষ্ঠানিকতা সেটি তারা করতে চান এবং এই জন্য তারা স্থানীয় সরকার উপদেষ্টাকে আহ্বান জানিয়েছেন। আমরা গতকালও দেখেছি স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগও তারা দাবি করেছেন এবং তারা মনে করছেন, তারা বলছেন এই যে দপ্তর সেই নগর ভবনে নানান ভাগ বাটোয়ারা হচ্ছে এবং ক্ষমতা লিপ্সু কিছু মানুষ সেখানে অবস্থান করছেন, এরকম দাবি তারা করছেন, যে কারণে ইশরাককেই তাদের পূর্ণ দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। আপনি জেনে থাকবেন গতকাল এই বিষয়ে একটি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল। তারা বলেছেন, স্থানীয় সরকার দাবি করছেন যে এই বিষয়ে একটি আদালতে রিট আছে, সেই রিটটি না যতক্ষণ পর্যন্ত খারিজ হচ্ছে কিংবা সেই বিষয়ে মীমাংসা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইশরাককে শপথ পড়ানো না পড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না, যে কারণে দুর্ভোগ না করে নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়েছেন ঘরে ফিরে যেতে। অহন ব্লকের কর্মসূচি সবশেষ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে শনাক্ত করেছে এফবিআই। সন্দেহভাজন ব্যক্তি 25 বছর বয়সী এডওয়ার্ড পার্টকুস। রোববার এক বিবৃতিতে এফবিআই জানিয়েছে, নিহিলিজম বা শূন্যবাদী ধারণায় বিশ্বাসী ছিলেন ওই ব্যক্তি। তাকে ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের ঘটনায় মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। বিস্ফোরণে এডওয়ার্ডের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে এফবিআই। গেল শনিবার পাম স্প্রিংস স্বাস্থ্যকেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে নিহত হয় একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের দিকে লক্ষ্য করে রাখা ছিল একটি মোবাইল ফোন। উদ্দেশ্য ছিল বিস্ফোরণের ভিডিও রেকর্ড করা। এই ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গ্রিসের একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে রাশিয়া। বাল্টিক সাগরে রুশ জলসীমায় আটক করা হয় এস্তোনিয়া থেকে ছেড়ে আসা গ্রিন অ্যাডমায়ার নামের জাহাজটি। রোববার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। গ্রিসের মালিকানাধীন হলেও নৌযানটি ছিল লাইবেরিয়ার পতাকাবাহী। নেদারল্যান্ডসের রটারডমে যাওয়ার কথা ছিল জাহাজটি, তবে জানানো হয়নি আটকের কারণ। ওই নৌ রুটে জাহাজ চলাচলের রাশিয়ার সাথে এস্তোনিয়া এবং ফিনল্যান্ডের চুক্তি ছিল। সাধারণত এস্তোনিয়ার সামুদ্রিক জলসীমার অগভীর অঞ্চল এড়াতে রুশ জলসীমা ব্যবহার করে থাকে বড় মালবাহী নৌযানগুলো। এর আগে বৃহস্পতিবার রাশিয়ার শ্যাডো ফ্লিটের অংশ সন্দেহে দেশটির একটি জাহাজ আটকানোর চেষ্টা করে এস্তোনিয়ার নৌবাহিনী, যা ছাড়িয়ে নিতে যুদ্ধবিমান পাঠায় মস্কো। এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে জাহাজটিকে গন্তব্যে পৌঁছতে সাহায্য করে ফাইটার জেটটি।